আমার জন্য পড়লো যেটা পরিত্যক্ত ছিল, ভাঙাচোরা, নোংরা, ময়লা, ছেঁড়া খাট, একখানা বসতে পারিনি, খাটটা ভেঙে গেল। আমি ফ্লোরেও থাকতে পারি, আমি এক বেলা খেয়েও থাকতে পারি। একসময় তুমুল প্রভাবশালী নেত্রী শেখ হাসিনা এখন ভারতে মানবতর জীবনযাপন করছে। নিজ দেশ থেকে বিতাড়িত হয়ে বন্ধু দেশ ভারতে আশ্রয় নিয়ে এখন আগের মতো আতিথেয়তা পাচ্ছেন না শেখ হাসিনা। অথচ এই শেখ হাসিনাকে ব্যবহার করে বছরের পর বছর বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছিল ভারত। আর ভারতের ট্র্যাপে পড়ে শেখ হাসিনা বারবার ভারতকে বন্ধু দেশ বলে নিজ দেশের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন ভারতকে। দেশটাকে উন্নয়ন করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি। এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব, কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময়ের বন্ধু। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, কাজে তাদের স্থানটা সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত গত 16 বছর শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে আসছিল ভারত। তাই গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পর বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের প্রশংসা করলেও একমাত্র ভারত বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে খুশি হননি। 5 আগস্টের এই নতুন যে পট পরিবর্তন হলো, এই পরিবর্তনের পরে একমাত্র সারা পৃথিবীতে একমাত্র ভারতীয় একমাত্র দেশ যে এই পরিবর্তনটাকে তারা কখনোই গ্রহণ করে নাই, এবং তাদের যে রিয়েকশন সেটা টোটালি ডিফারেন্ট ফ্রম আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এবং তারা এতটাই এক্সপোজ করেছে নিজেকে, যে কারণ গত 15, 16, 17 বছর তারা যে এই দেশটাকে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি যে কোনো না কোনোভাবে চালিয়েছে, এবং 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, এইসব নির্বাচনগুলিতে তারা ইন্টারভেন করেছে মানে ইয়ে হিসাবে বাংলাদেশের একটি ইন্টারনাল রাজনীতিতে। এটা সর্বজন বিদিত, সবাই জানে। কাজেই শেখ হাসিনাকে উনি যখন পালিয়ে গেলেন, ওনাকে ভারতই তাকে আশ্রয় দিয়েছে এবং তাকে রিসিভ করেছেন কিন্তু ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল। জিনিসগুলো বুঝতে হবে। এবং দেখেন, ইন্ডিয়ান স্টাবলিশমেন্ট এর মধ্যে এর আগে একটা সর্বদলীয় মিটিং ডেকেছিল, কিছুদিন আগে একটা পার্লামেন্টারি পার্টি মিটিং ডেকেছিল। সেখানে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, সব কিন্তু একমত শেখ হাসিনার ব্যাপারে, যে তাকে সমর্থন দিতে হবে। তারা চায় যে, কারণ বাংলাদেশকে ঘিরে তাদের যে স্বার্থ, আপনি জানেন যে গত 15 বছর 16 বছর শেখ হাসিনা সরকার ভারতকে এমন অনেক কিছু দিয়েছে যেগুলো এখনো মানুষের অজানা, এমন অনেক চুক্তি করেছে, অনেক MOU সাইন হয়েছে, আমরা অনেক কিছু জানি না। ভারত তো এই ধরনের সরকারই চাইবে, কারণ যে সরকারটা জনবিচ্ছিন্ন, যে সরকারের কোনো সমর্থন নাই, যে সরকার একটা অটোক্রেটিক, কারণ তারা বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চায় না ভারত। এবং দেখেন, এই যে প্রফেসর ইউনূস সাহেব যে ইউনাইটেড নেশনসে গেলেন, সেখানে বাইডেনের সঙ্গে দেখা হয়েছে, মোদির সঙ্গে কিন্তু দেখা হয় নাই। হাসিনাকে যদি তারা রিহ্যাবিলিটেট করতে চায়, আজকে ওনারা ভারতে বসে রাজনৈতিক দলগুলি মিটিং করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে রিহ্যাবিলিটেট করবেন পলিটিক্যালি অর তাহলে আজকে ভারতের ইন্টারনাল রাজনীতি নিয়ে বা ভারতের বিভিন্ন বিষয় নিয়ে যে বাংলাদেশের রাজনীতিবিদরা যদি সেম মিটিং করেন, তাহলে ভারতের প্রতিক্রিয়াটা কি হবে? একটা জিনিস সেম, বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ। বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমি এটা ছোট দেশ মনে করি না। বাংলাদেশের 20 কোটি মানুষের শক্তি অনেক অপুরন্ত, এবং এটা গত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা দেখিয়েছে। বাংলাদেশ থেকে পালিয়ে ভারতীয় সেনাপাহারায় গৃহবন্দী অবস্থায় একটি বাড়িতে মানবত দিন পার করছেন শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 16 বছর শেখ হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখিয়েছিল। তাই শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করে যাচ্ছে ভারত। আর তাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন করা হচ্ছে বলে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারত। মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। এই সরকার দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে তথাকথিত নির্যাতন এবং নিপীড়নের যে গল্প শুনলাম, সাডেনলি কিছু ঘটনা ঘটেছে। লার্জলি হয়েছে আওয়ামী লীগের যারা হিন্দু নেতা আছেন তাদেরকে কেন্দ্র করে, কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে, মতলববাদ সংখ্যালঘুদের একটা রাজনীতি আছে। মায়ের খাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আওয়ামী লীগ, মায়ের খাওয়ার সাথে সাথে সে হিন্দু হয়ে যায়। তো এই মতলববাদী রাজনীতিটাকে ইন্ডিয়ান প্রপাগান্ডা মেশিন যেটা দেখিয়েছে যে এখানে হিন্দু সংখ্যালঘুরা একেবারে জ্বলে পুড়ে
ছারখার হয়ে যাচ্ছে। সেই জায়গাতে বসে আমাদেরকে দেখতে হবে যে অস্থিরতাটার নায়ক নায়িকারা কারা। এইটা খুব সাদা চোখে দেখবার মতো কোনো ঘটনা না। আপনারা দেখেন যে আনসার বিদ্রোহ যেটা হয়ে গেল, আমরা দেখলাম যুবলীগের জামালপুর শেরপুরের কয়েকজন নেতা মিলে এই ঘটনাটা পার্সু করেছে, তারা এটা ট্রিগার করিয়েছে। শ্রমিক অসন্তোষের ক্ষেত্রে দেখলাম শ্রমিক লীগ, ছাত্রলীগের সাবেক নেতারা অথবা বর্তমান পদস্থ নেতারা শ্রমিক সেজে, পরে দেখা গেল যে সে কোন বিশ্ববিদ্যালয়ের অমুক কমিটিতে তমুক কমিটিতে ছাত্রলীগের সাবেক নেতা, বর্তমান নেতা। আমরা দেখলাম পাহাড়ে যে অসন্তোষটা হয়েছে, সেখানে দেখবেন জুমল্যান্ড আন্দোলন করা যারা স্বাধীন রাষ্ট্র করবার দাবি করেছেন, তাদের প্রত্যেকের ফেসবুক প্রোফাইলে সাবেক ছাত্রলীগ নেতা, আওয়ামী লীগ নেতা, বর্তমান নেতাদের সাথে ছবি এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা আছে। যে সেনা কর্মকর্তাকে কক্সবাজারে খুন করা হয়েছে, তাকে আওয়ামী লীগের নেতারা ডাকাত ভাড়া করে ট্র্যাপ করে তাকে ওখানে এনে খুন করেছে। এমন একটা সময় করেছে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পুরো টিম আমেরিকাতে আছে। সেনাপ্রধান ইন্টারভিউতে বলেছেন 18 মাসের কথা, একটা অস্থিরতা তৈরি করে সেনাবাহিনীকে মানে উস্কানি দেওয়া হয়েছে যেন সে ডিসপ্রপোর্শনেট ফোর্স ইউজ করে, কমিউনিটিতে করলে 5-7টা লাশ পড়বে, এই লাশের উপরে ভিত্তি করে জনগণ এবং সেনাবাহিনীকে মুখোমুখি দাঁড় করায় দিবে। তো এই পুরো অস্থিরতাটা বুঝতে হলে কিন্তু আওয়ামী লীগের স্যাবোটাজের রাজনীতি বুঝতে হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত বছরগুলোতে আওয়ামী লীগের সাথে ভারতের যেই সমঝোতা পররাষ্ট্রনীতি ছিল, হুট করে তা পরিবর্তন হোক তা চায় না ভারত। তাই আগামী কয়েক মাস ভারত বাংলাদেশের উপকার করা থেকে অপকার বেশি করবে। এই আগামী একটা বছর আমরা এমন একটা প্রক্রিয়ায় যাচ্ছি যে ভারত আমাদের উপকারের চেয়ে অপকারই বেশি করবে, এবং ভারতকে এডুকেট করতে হবে। কারণ ভারত এমন একটা প্রক্রিয়া ইনভলভ ছিল যে তারা পুরাপুরি শুধু অর্থনীতি না, আমাদের সোশিও কালচারাল লাইফ, আমাদের ধর্মীয় বিশ্বাস থেকে নিয়ে শিক্ষাগত যে প্রক্রিয়া ছিল সেখানে বড়ভাবে প্রভাব ফেলছিল, এবং এই প্রভাবের মাত্রা কিন্তু কমে যাবে না। কারণ তাদের কূটনৈতিক জাল এত বিশাল, এবং এই জাতিসংঘের অভিজ্ঞতাটা আমাদেরকে এই মাত্র 3টা দিনেই কিন্তু একেবারে সুস্পষ্ট করে তুলেছে। আর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী, তার যে চিন্তাধারা, এটা মানে বলতে খুবই কষ্ট লাগে, কিন্তু তিনি একজন ওয়েস্টার্ন জার্নালিস্টকে সরাসরি বলেছেন যে বাংলাদেশের সৃষ্টি ভারতের উত্তর পূর্বের নিরাপত্তার জন্য একটা হুমকি। এটা প্রায় 3 মাস আগে উনি সরাসরি টেলিভিশনে বলেছেন। এটা এখনো ওয়েস্টার্ন একজন জার্মান সাংবাদিককে। এই ধরনের কথা বলার পরে যখন এগুলো কিন্তু পয়েন্ট আউট করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তিনি তার ওই অবস্থান থেকে সরে যাননি। এবং এই কারণে আমি মনে করি আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট জাতিসংঘে ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে আমার বেশি মনে হয়েছে চীনের ফরেন মিনিস্টারের সাথে মিটিং। হয়তো আমরা অনেকে জানি যে চায়নায় প্রেসিডেন্টের পরে এই পররাষ্ট্রমন্ত্রী কিন্তু সবচেয়ে প্রভাবশালী, এবং তিনি নিজের উদ্যোগে সামনাসামনি বসে বৈঠক করেছেন, এবং আমার যতদূর মনে হয়েছে তিনি অত্যন্ত আগ্রহী। আমরা যদি এখানে ভারতের রোলটা অনেকটা কমিয়ে দিতে পারি, আমি স্পেশালি যেটা মিন করছি যে ভারত যেসব প্রজেক্টগুলো সেন্সিটিভ, হ্যাঁ, যেমন সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে যে রামপাল প্রজেক্টটা, এটা তো পরিবেশগত দিক থেকে একটা ভয়াবহ চয়েস, এবং ইন্ডিয়া বলতে গেলে এটা চাপিয়ে দিয়েছে। অবিলম্বে আমার মনে হয় ভারতকে রামপালের এই প্রজেক্ট থেকে সরে যেতে বলা উচিত, এবং যেসব সেন্সিটিভ জায়গা, যেমন ধরেন যে উত্তরবঙ্গে সোলার প্রজেক্ট, সেটা 25 মাইল করিডোরের একদম কাছে, এবং 25 মাইল করিডোরে বাংলাদেশের ভূখণ্ডের উপরে ভারতের যে কতখানি দৃষ্টি রয়েছে সেটা তাদের এই যে রিটায়ার্ড জেনারেলসরা বারবার তুলে ধরে। ওই রকম সেন্সিটিভ জায়গায় ভারতকে কোনো কাজে অবস্থান দেওয়াটা ক্ষতিকর। এগুলোর ব্যাপারে কিন্তু আমার মনে হয় খুব দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মাথা নষ্ট হয়ে গেছে ভারতের। তাই বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার নির্যাতনের কথা বলে কখনো যুদ্ধের জন্য প্রস্তুতি, আবার কখনো বাংলাদেশকে ভেঙে নতুন দেশ গঠনের স্বপ্ন দেখছে তারা। সম্প্রতি বিজেপির এই নেতা বাংলাদেশকে ভেঙে নতুন আরেকটি রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশকে হুমকি দিয়েছেন। कौन बात कर रहा है ओपनली मुझे छोड़कर? मैं बात कर रहा हूं, और जो आपके दिल के अंदर है मैक्सिमम आप लोग फेसबुक में लिख सकते हैं। मैं तो ओपन टीवी के सामने खुला मंच में बांग्लादेश को चैलेंज कर रहा हूं कि हमारे लोगों को छुओ मत। আমাদের মুখে বন্ধ করলে কিচ্ছু হবে না দাদা। তোমার আমি মুখে দিয়ে লাত মারবো না, ডান্ডা দিয়ে তোমার লাত দেবো, ডান্ডা দিয়ে।
नेशनल मीडिया, आज मैंने एनडीटीवी को देखा यहां में, ये नेशनल मीडिया अजीब सा मीडिया है। इजराइल पैलेस्टाइन में क्या हो रहा है रोज टीवी में आता है, रोज टीवी में इजराइल ने ये किया, गाजा में पैलेस्टाइन ने ये किया, यूक्रेन में, रशिया में क्या हो रहा है रोज टीवी में आता है, रोज टीवी में। और हमारा पड़ोसी सामने एकदम यहां में हम लोगों को रोज मारा जा रहा है और मीडिया कवर नहीं करता। क्यों? क्या बात है, क्या बात है? आपको विचार करना पड़ेगा। বিজেপির এই নেতা বলেন, পাকিস্তান ভেঙে বাংলাদেশকে তৈরি করেছে ভারত, এখন বাংলাদেশকে ভেঙে আরেকটি নতুন দেশ তৈরি করার সক্ষমতা আছে ভারতের। আর তাই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ভারত বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং আদিবাসীদেরকে বিভিন্নভাবে উস্কে দিচ্ছেন এবং ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। বাংলাদেশে বর্তমান যা পরিস্থিতি সেটা পুরো অরাজকতার দিকে যাচ্ছে এবং সেই অরাজকতাটা একেবারে কট্টর ইসলাম আশ্রিত হবে। এর মধ্যে গণতন্ত্রের কোনো নাম গন্ধই নেই। ইউনূস সরকার বলে কিছু নেই। বাংলাদেশে এখন সম্পূর্ণ অরাজক অবস্থা। ইউনূসকে ফুটবলের মতন ব্যবহার করা হচ্ছে। কতগুলো এই দল একবার লাথি মারছে আর ইউনূসকে বলছে অমুকটা বল, ইউনূস সেই কথা বলছে, আবার ওই দল লাথি মারছে বলছে ইউনূসকে বলছে সেই কথা বলতে হচ্ছে। ইউনূসের কোনো দায়িত্ব নেই, ইউনূসের কোনো কর্তৃত্ব নেই এবং ইউনূস সরকার বলে কোনো জিনিস নেই। বাংলাদেশের সম্পূর্ণ অরাজক অবস্থা। তবে শুধু যে বিজেপির নেতারা এমন বেফাস বক্তব্য আর মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে তা কিন্তু নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। आज संथाल परगना और कोल्हान में बांग्लादेशी और रोहिंग्या घुसपैठ बहुत बड़ा खतरा है कि जेएमएम के लोग बांग्लादेशी और रोहिंग्या घुसपैठियों के साथ खड़े हैं। ये घुसपैठिए और कट्टरपंथी जेएमएम को भी अपने कब्जे में लेते जा रहे हैं। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন বেফাস বক্তব্য ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের জনগণকে উস্কে দেবে বলে মনে করা হচ্ছে। বিজেপির এমন বেফাস বক্তব্য আর উগ্রপন্থীর আচরণের কারণে ভারতের প্রতিবেশী সকল দেশের সাথে দূরত্ব তৈরি হচ্ছে ভারতের। তাই নরেন্দ্র মোদীর এমন বক্তব্য ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন বাংলাদেশের এই তরুণ রাজনৈতিক নেতা। ভুল হয়েছে স্বীকার করেন, জাতির কাছে ক্ষমা চান। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র, সাইজ দিয়ে বিবেচনা করবেন না। আপনার 7 বোন কন্যা যে রাজ্য আছে, আপনার 7 সিস্টার্সের নিরাপত্তা, স্বাধীনতা, সার্বভৌমত্ব কিন্তু বাংলাদেশের উপর নির্ভর করে। অতএব বাংলাদেশকে আননেসেসারি খেপাবেন না, ঘাটাবেন না। এর আগে আপনি আমাদের দেশের মানুষকে টার্মাইট বলেছেন, ছারপোকা তেলাপোকা বলেছেন, বিশ্রী রকমের মন্তব্য করেছেন, ইনফিল্ট্রেটর বলেছেন, যখন তখন নাকি আমার দেশের নাগরিকরা ওই দেশে ঢুকে পড়ে। ভারত একটা গরিব দেশ। বাংলাদেশের মানুষ সাতরায়া মেডিটেরিয়ান ক্রস করে মৃত্যুর ঝুঁকি নিয়ে ইটালি যাবে, দক্ষিণ আমেরিকার বন জঙ্গল হয়ে অ্যামাজন হয়ে আমেরিকায় ঢুকবে, ভারতে যাবে না। প্রত্যেকটা প্রতিবেশীর সাথে আপনার সম্পর্ক খারাপ। প্রত্যেকটা প্রতিবেশী তো খারাপ হতে পারে না। একটা দালানের যদি আপনার সাথে প্রত্যেকটা প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ থাকে, ফ্ল্যাটের প্রত্যেকটা লোক আপনাকে ঘৃণা করে, এর মানে তো এটা না যে বিল্ডিং এর সবগুলো মানুষ খারাপ, শুধু আপনি ভালো। এটা তো হইতে পারে না। এই যে সাউথ এশিয়ান নেইবারহুড আছে, প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক খারাপ। এর আগে গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে ভারতের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, যা নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতকে। ভারত ইনডিরেক্টলি বাংলাদেশকে যুদ্ধের হুমকি দিচ্ছে। যুদ্ধের হুমকি হয়তো কারো কারো কাছে একটু বেশি বলে মনে হবে, কিন্তু যে ভাষায় কথা বলেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জনাব রাজনাথ সিং, এটাকে সেভাবে দেখার দরকার আছে। সেটাকে আমরা সেভাবেই দেখব। প্রশ্ন হচ্ছে, ভারত এই রকম একটা সময়, যে সময়ে বাংলাদেশ ভারত সম্পর্ক খুবই টাফ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, সে সময়ে ভারত কেন এই ধরনের রেটরিক ব্যবহার করছে? প্রশ্ন হচ্ছে, ভারত কি আসলে বাংলাদেশের সাথে যুদ্ধ করার মতো পরিস্থিতি আছে বলে মনে করে? বাংলাদেশ কি ভারতকে অ্যাটাক করতে পারে কোনো কারণে? উত্তর হচ্ছে নো। বাংলাদেশ ভারতের সাথে যদি যুদ্ধ
মানে খুব অল্প সময়ের মধ্যে আমরা টেকনিক্যালি যদি চিন্তা করি, শর্ট এবং মিড টার্মেও কয়েক বছরের মধ্যে যদি বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হয়, সেটা বাংলাদেশ ভারতের আক্রমণের, ভারতের আগ্রাসনের প্রতিরোধ করার জন্য যুদ্ধটা হবে। এটার মধ্যে কোনো রকম কোনো কনফিউশনের কোনো রকম কোনো কারণ নেই। মানে বাংলাদেশ ভারতকে অ্যাটাক করছে। ধরুন বাংলাদেশে এই মুহূর্তে স্টুডেন্টরা ভার্সিটিতে কখনো কখনো চিকেন নেক নিয়ে স্লোগান দিয়েছে, এটা স্টুডেন্টদের এক ধরনের আবেগের স্লোগান, এটাকে খুব সিরিয়াসলি দেখার কিছু নেই, জাস্ট একটা রেটরিক। সো বাংলাদেশ মানে এগিয়ে গিয়ে ভারতের কোনো একটা জায়গায় আক্রমণ করে বসবে কোনো সম্ভাবনা নেই। তার মানে ভারত বাংলাদেশে আক্রমণ করার, মানে যুদ্ধ মানে হলো ভারতকে বাংলাদেশ আক্রমণ করতে হবে। সম্ভাবনা কি আছে, করবে কি? আমার কাছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরম বন্ধু বলে মনে করত ভারত। ভারতের প্রতিও আনুগত্যশীল ছিলেন শেখ হাসিনা। আর তাই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ততদিন বাংলাদেশের সাথে সম্পর্ক বজায় রেখেছিল ভারত। তবে এবার বাংলাদেশিদেরকে উল্টো ঝুলিয়ে পিটানোর হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন নেতা অমিত শাহ। ক্ষয়ক্ষতি করতে পারেন, কিন্তু দখল করে নেয়া বা সিগনিফিক্যান্টলি জয়লাভ করা বেশ কঠিন। এরকম মানে এই যে ইসরায়েল হামাসের কথা বলছিলেন, এত আধুনিক সেনাবাহিনী, পৃথিবীর সবচেয়ে আধুনিক সেনাবাহিনী তালিকা করলে তার মধ্যে ইসরায়েলের বাহিনী থাকবে, কিন্তু তারা হামাসের মতো একটা মিলিশিয়া, তাদের সেই অর্থে কোনো ট্রেন মিলিটারি নাই, তার সাথেও যথেষ্ট নাকানি চোবানি খেয়েছে। কিন্তু কি করতে পেরেছে? বোমা হামলা করে ধ্বংসস্তূপে পরিণত করার চেষ্টা করতে পেরেছে গাজাকে। ভারত কোনো কারণে বাংলাদেশকে তা করবে? আমি মনে করি না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরম বন্ধু বলে মনে করত ভারত। ভারতের প্রতিও আনুগত্যশীল ছিলেন শেখ হাসিনা। আর তাই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের ক্ষমতায় ছিলেন ততদিন বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছিল ভারত। তবে এবার বাংলাদেশিদেরকে উল্টো ঝুলিয়ে পিটানোর হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন নেতা অমিত শাহ। एक बार झारखंड सरकार बदल दीजिए, मैं आपको वादा करता हूं रोहिंग्या और बांग्लादेशी घुसपैठियों को चुन चुन कर झारखंड के बाहर भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ये हमारी सभ्यता को नष्ट करे, हमारी संपत्ति को हड़प रहे, हमारी बेटियों के साथ अलग अलग प्रकार से नकली शादी रचा रहे हैं और हमारा रोजगारी का भी वो लूटने का काम करते हैं। झारखंड के अंदर कोई घुसपैठिए की जगह नहीं, वो भारतीय जनता पार्टी ही कर सकती है। অমিত শাহের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ করা হয় বাংলাদেশে। বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, ভারতে বাংলাদেশিরা যায় না, যারা যায় তারা চিকিৎসার জন্য যায়। তবে বাংলাদেশের চিকিৎসার মান উন্নত হলে ভারতে আর কেউ যাবে না। বাংলাদেশের নাগরিককে উল্টা করে ঝুলিয়ে রাখা হবে। আরে আমাদের দেশের লোক তো যায় না তোমাদের দেশে, খালি চিকিৎসার জন্য যায়, সেটাও এই দেশে ভালো ব্যবস্থা হলে যাবে না। কিন্তু উল্টা ঝুলানে কি দরকার? অমিত শাহ হলেন সেই ব্যক্তি, গুজরাটি হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, তাদের তো জেলে থাকা উচিত ছিল। যেহেতু সেখানে বিচার ব্যবস্থা নাই, সংখ্যালঘু মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চলে, সেই কারণে তারা বিচার ব্যবস্থার বাইরে রয়েছেন। এখন বাংলাদেশের নাগরিককে ঝুলানের চিন্তা করছেন। আমাদের কথা হলো আমরা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, বাট প্লিজ লিভ আস অ্যালোন। আমাদেরকে আমাদের মতো থাকতে দেন। আমরা গরিব দেশ হোক, মধ্যম আয়ের দেশ হোক, যেই দেশে যাই হোক, আমরা আমাদের মতো থাকি। আপনারা ধনী দেশ, অনেক পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র, আপনারা ভালোভাবে থাকেন। আমাদের দিকে সেন দৃষ্টি দিয়ে দৃষ্টিপাত করবেন না। জানা যায় অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর থেকে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে ভারত। কারণ ভারত চায় না বাংলাদেশে কোনো যোগ্য ব্যক্তি ক্ষমতায় আসুক। ভারত সবসময় তাদের অনুগত ব্যক্তিদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায়। এই মুহূর্তে শুধু বাংলাদেশের কথা বাদ দেন, সারা পৃথিবীতে প্রফেসর ইউনূসের সাথে সম্মানিত কোনো ব্যক্তি কি আছে বলেন? পাওয়ারের দিক থেকে হতে আমেরিকার প্রেসিডেন্ট সবার সেরা, শি জিনপিংয়ের প্রেসিডেন্ট পৃথিবীর সেরা, বা ধরেন আপনার পুতিন পৃথিবীতে যাচ্ছে, কিন্তু সম্মান, যে সম্মান সবকিছুর ঊর্ধ্বে, পাওয়ারেরও ঊর্ধ্বে, সেই সম্মানে নাই। তো এইরকম একটা লোক আপনার দেশে দায়িত্ব নিছে, এটা তো আমি মনে করি আমাদের জন্য সৌভাগ্য। ছোটখাটো ভুল ভাল তো তার উপদেষ্টাদের অনেকে করতেছে বা করে, কিন্তু সংশোধনও তো করতেছে। প্রফেসর ইউনূস কোনো বানের জলে ভেসে আসে কচুরি পানা না। প্রফেসর ইউনূস এমন না যে ক্ষমতার লোভে অন্ধ হইয়া তিনি এখানে আসছেন।
তাকে ধরে নিয়ে আসা হয়েছে, স্যার দেশটাকে বাঁচান। তাকে ডেকে নিয়ে আসা হয়েছে, স্যার আমরা আপনাকে চাচ্ছি দেশের পক্ষে, জাতির পক্ষে আপনি দেশটাকে বাঁচান। কেন? কারণ প্রফেসর ইউনূস কতটা পাওয়ারফুল, কতটা সম্মানিত, একটা ছোট্ট নজির দেই। সংযুক্ত আরব আমিরাত, এর তো বুঝে নিয়ে এটা কি দেশ, এটা তো, এখানে তো মানুষ বাস করে না, এগুলো হলো সব রাজতন্ত্র, এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা বলে কিচ্ছু নাই। সেই দেশে 57 জন বাংলাদেশি 5ই আগস্টের এই ঘটনার পরে মিছিল করছিল, আনন্দ মিছিল, বা হাসিনার বিরুদ্ধে 3-4 আগস্টে প্রতিবাদ মিছিল করছে। সেই জন্য আরব আমিরাতের আইনে, বা আরব দেশগুলো তো বললাম তো মানুষের দেশ না, এগুলো রাজাদের দেশ। তো এই সমস্ত দেশ এগুলো বিরুদ্ধ, এগুলো নিষিদ্ধ। অতএব তারা এই 57 জনকে ঢুকাই দিয়েছে জেলে, 10 বছর 20 বছর 30 বছর জেল দিয়া। সবাই ধরে নিল যে শেষ গেম। প্রফেসর ইউনূস আরব আমিরাতের প্রেসিডেন্ট যেটা এখন আছে, এইটারে বলছে যে আমার লোকগুলোকে ছেড়ে দাও। একটা কথার জন্য সবগুলো একদম বেকসুর খালাস ছেড়ে দিছে। আপনি বুঝতে পারেন ব্যক্তিগত ইনফ্লুয়েন্স কাহাকে বলে? এই ক্ষমতা কি বাংলাদেশের আর কোনো রাষ্ট্রনায়কের আছে? আর কোনো ব্যক্তির আছে? রাষ্ট্রনায়কের কথা বাদ দেন, আর কোনো ব্যক্তির আছে? এই চুপ্পু ফুপ্পু দিয়ে হবে এগুলো? দর্শক, বাংলাদেশকে ভেঙে আরেকটি নতুন রাষ্ট্র তৈরির জন্য ভারত যে স্বপ্ন দেখছে, এর বিরুদ্ধে আপনার মন্তব্য কি? আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন।